না 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 কাকু। গুড মর্নিং ফ্রম মাই হোম। তো আজ 19 জানুয়ারি 2025-এর এটা আমার প্রথম ভিডিও। এতদিন কোনো ভিডিও দিতে পারিনি স্পেসিফিক কিছু কারণে। তো এখন সকাল 10:50 বাজে, দেখো 10:50 বাজে। তো এখন বেরোবো একটা ছোট্ট রাইডে, খুব কাছেই কিন্তু খুব একটা ভালো হিস্টোরিক্যাল প্লেস, যেটা সম্বন্ধে হয়তো অনেকে আমরা জানি এবং হয়তো অনেকে আমরা জানি না। তো খুব ভালো লাগবে জায়গাটা, বাংলা তথা পুরো ভারতবর্ষের একটা খুব প্রাচীনতম জায়গা। তো চলো যাওয়া যাক, তোমরাও দেখতে থাকো। তো কোথায় যাচ্ছি জায়গাটার বিষয়ে যেতে যেতে বলছি। তো মোটর ব্লগ সেট আপে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। তো ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, অনেকে আন্দাজ করেছো যে আমি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে। তো আজকে যাচ্ছি হচ্ছে কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝাকে তোমরা বা আমরা বা সবাই জানি, সবাই ওনাকে জানি যে উনি কী জন্য বিখ্যাত। উনি একজন কবি তো অবশ্যই ছিলেন। তো আজকে ওনার বাড়িতেই যাচ্ছি। তো সকাল 11টায় বেরিয়েছি বাড়ির থেকে। তো সন্তোষপুর মোড় থেকে রাজবেরিয়া মোড় আসতে আমার 1 ঘন্টা লেগে গেল। রাস্তা অতি জঘন্য এবং সিঙ্গেল ওয়ে, কারণ ওইটুকুনো এরিয়ার হাই রোডের কাজ এখনও অবধি শুরু হয়নি, জানি না কবে হবে। এই জন্যে এতটা দেরি হয়ে গেল। মানে ইচ্ছা ছিল 10টায় বেরোবো, তো সেটা না হয়ে বাড়ির থেকে 11টায় বেরিয়েছি। এই কৃত্তিবাস ওঝা সম্বন্ধে যতটুকু ছোটোবেলায় আমরা পড়েছি, যে উনি আমাদের যে রামায়ণ লিখেছিলেন বাল্মীকি, উনি লিখেছিলেন সংস্কৃততে, যেটা আমরা সবাই জানি। কিন্তু এই সংস্কৃত থেকে বাংলায় যে তিনি ট্রান্সলেট করেছিলেন, শুধু বাংলায় অনুবাদ নয়, অনুবাদ বলতে ভুল হবে, উনি ভাবানুবাদ করেছিলেন। ওনার যে রামায়ণকে নিয়ে মনের ভাবনা, সেটাকে তিনি কিন্তু বাংলায় পুরো তুলে ধরেছিলেন। এই জন্য তিনি এত বিখ্যাত। তো এই জন্য ওনার জন্মস্থান হচ্ছে ফুলিয়াতে, ওখানে আমি যাচ্ছি আজকে ভিজিট করতে। তোমাদের দেখাবো যে উনি কোথায় স্নান করতেন, যে স্নান করতেন সেই ঘাটটা, ওনার জন্মস্থান, নিজের বাড়ি, এখন কেউ আছেন কিনা ওখানে বা কেউ থাকেন কিনা। চেষ্টা করবো তোমাদের একটা সুন্দর ব্লগ দেওয়ার জন্য। তো জানুয়ারি মাসের এই প্রথম এটা ব্লগ আমার। সবাইকে একটা রিকোয়েস্ট আমার, যে ব্লগটা কিন্তু তোমরা পুরোপুরি দেখো। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। এত বড় গুণী একজন ব্যক্তি, যার জন্ম এবং মৃত্যু দুটোতেই বাংলায় হয়েছে, তো আশা করি সবার এটা ভালো লাগবে। মদনপুর কৃষ্ণনগর সোজা। তো তোমরা এই ভিডিওর সাথে জুড়ে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এই ভিডিওটার মাধ্যমে অনেকে আজকে অনেক কিছু জানতে পারবে। কারণ আমরা ছোটবেলায় ইতিহাস সম্পর্কে যা পড়েছি বা যা জেনেছি, আস্তে আস্তে সবাই মোটামুটি ভুলতেই শুরু করে দিয়েছে। এই রাস্তায় তোমরা যেতে গেলে এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা উড়ে তোমরা হয়তো দেখেছো অনেকেই, হেভি লাগছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। না না
কাকু, তোমরাও যাবে আমার সাথে, আমাকেও নিয়ে যাবে। সব লোকদের কিছু বলার নেই, হর্ন দিচ্ছি কতক্ষণ ধরে, একটু দাঁড়িয়ে যান। আমার তো দাঁড়ানো সম্ভব না, আমার গাড়ি প্রায় চলছে 80-র উপরে। আচ্ছা, আমরা কিন্তু ফুলিয়া চলে এসেছি, যেটা কৃত্তিবাস ওঝা রোড, সেই রোডের ওখানে। কৃত্তিবাস ওঝা রোডে আমরা ঢুকে গেলাম। এই রোডটা কিন্তু ওনার নামেই করা, ওনার নামেই। যারা যারা ট্রেনে আসবে তারা কিন্তু ফুলিয়া স্টেশনে নেমে যাবে, আর যারা বাই রোডে আসবে তারা কিন্তু এই হাই রোড থেকে বাদিকে ঢুকে যেতে হবে। কৃত্তিবাস রোড এটা, যে কাউকে জিজ্ঞেস করবেন বলে দেবে, আর গুগল ম্যাপ লোকেশনে দিলে তো পুরো স্পষ্ট বুঝেই দেবে যে কোন দিক দিয়ে আপনাকে যেতে হবে। চলো যাওয়া যাক। তিনবারের মতন এবারও চলে এসেছি আমি, আমার বন্ধু জয়। তো কৃত্তিবাস ওঝা, মহাকবি কৃত্তিবাস ওঝার যে আদি বাড়ি, সে বাড়িতে যাওয়ার আগেই আমরা পেয়েছি হচ্ছে ওনার স্মৃতিতে এই ফুলিয়া অঞ্চলের হাই স্কুল, যেটা 1948 সালে এটা স্থাপিত হয়েছিল। তো স্কুলটা দেখতে হবে, আমার মনে হচ্ছে যদি আবার স্কুলে পড়তাম, বা আবার যদি স্কুলে পড়তে পারতাম তাহলে খুব ভালো হতো। মানে পুরনো যে স্মৃতি ছোটোবেলার, সেটা খুব মনে পড়ছে। তো এই স্কুলের মাঠটা তো প্রচণ্ড বড়, সেটা তোমরা দেখাচ্ছি। এবং স্কুলটা দেখো, স্কুলটা হচ্ছে এই হচ্ছে কৃত্তিবাস ওঝা স্মৃতিতে ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, হাই সেকেন্ডারি অবধি স্কুলটা আছে। এই হচ্ছে স্কুলের মাঠটা দেখো তোমরা, কতটা এরিয়া জুড়ে মাঠটা, জাস্ট মাঠটা দেখো, এত এরিয়া জুড়ে মাঠ। মানে একটা স্কুলের ছাত্রছাত্রীরা পড়বে এবং খেলাধুলো করবে, দেখে এতটা ভালো লাগছে। মানে খুব কম স্কুল আছে যারা সেই স্কুলের সামনে এতটা মাঠ রয়েছে। আচ্ছা, স্কুলটা ঢোকার জায়গাটা হচ্ছে ওই যে ওখান থেকে ঢোকে। তো আজকে তো ওই সানডে স্কুল বন্ধ, পাশে যে জায়গাটা আছে আমরা এখান থেকে ঢুকেছি, এই সামনে জায়গাটা দিয়ে। পাশে কিন্তু কৃত্তিবাস ওঝার স্মৃতিসৌধ রয়েছে, একটা পুরনো নলকূপ রয়েছে, প্রাচীন নলকূপ। স্থানীয়দের বক্তব্য কিন্তু এটা 600 বছরেরও বেশি পুরনো, আর এটা কোনোদিন শুকায় না, এটা এখনও অবধি জল ওখানে থাকে। আর তার পাশে রয়েছে একটা বট গাছ, যে বট গাছটাও দেখাবো। এটাও কিন্তু ওনারা বলছে যে প্রায় 600 বছরের বেশি পুরনো হচ্ছে বট গাছটা। প্রচণ্ড রোদ্দুর আজকে। তো এই হচ্ছে স্কুলটা তোমরা দেখো, অসাধারণ লাগছে। মানে পুরো চারিপাশটা স্কুলটা, আর মাঠটা কতটা বড় দেখো। মনে হচ্ছে যদি স্কুলে যদি আবার পড়তে পারতাম তাহলে কত ভালো হতো। মানে স্কুল দেখে মনটা পুরো টানছে। মানে এটা তারাই ফিল করতে পারবে যাদের স্কুল লাইফ শেষ হয়ে গেছে। যারা স্কুলে পড়ছে তারা হয়তো এখন ব্যাপারটা বুঝতে পারবে না যে স্কুল ছাড়ার পরে মনের যে কষ্টটা, যে যন্ত্রণাটা, ওই লাইফটা যদি কাশ আবার ফিরে পেতাম তাহলে খুব ভালো হতো। চলো তোমাদের স্মৃতিসৌধটা দেখাই। কিছু স্থানীয় ছেলেদের সাথেও আমরা কথা বললাম, তো তারা বলছে যে ওনার এখানে বাড়ি বলে কিছু নেই। মানে বাড়ি, উনি যে বাড়িতে থাকতেন স্পেসিফিকভাবে যে এইটাই ওনার বাড়ি, সঠিকভাবে কিন্তু কেউ ওনা বলতে পারছেন না। আচ্ছা, ওনার জন্ম হচ্ছে 1381 খ্রিস্টাব্দে, ঠিক আছে। উনি ফুলওয়াতে জন্মগ্রহণ করেছিলেন এবং 1461 খ্রিস্টাব্দে উনি পরলোক গমন করেন। আচ্ছা, আমার পিছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বট গাছ। এই বটবৃক্ষ ছায়া
এই বটবৃক্ষ ছাওয়ার কিন্তু একটা স্পেশালিটি হচ্ছে এই গাছের কিন্তু ঝুড়ি ওঠে না, ঝুড়ি পড়ে না, সরি ঝুড়ি কিন্তু পড়ে না। তোমরা দেখতে পাচ্ছ এই বট গাছটা কিন্তু কোনো ঝুড়ি নেই, দেখো পুরো বট গাছটা আমরা দেখাচ্ছি তোমাদের। বট গাছটাতে কিন্তু কোনো রকম ঝুড়ি কিন্তু নেই, কোনো ঝুড়ি কিন্তু পড়েনি। এটা মহাকবি কীর্তিবাস ওঝার স্মৃতিসৌধে এটা বানানো বটবৃক্ষ ছায়া, এটা বেদি বলতে পারো তোমরা। তো এখানকার মানুষেরা কিন্তু এই বট গাছটা রেখেছেন, এটা কিন্তু এখনও ওরা কাটেননি, ওনার স্মৃতি হিসেবে কিন্তু রাখা হয়েছে। যে পিছনে মানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই পিছনে কিন্তু বট গাছের পিছনে কিন্তু রোড রয়েছে। এই বট গাছটার জন্য কিন্তু রোডটা কিন্তু ছোট করা হয়েছে, এই রোডের জন্য কিন্তু গাছটা কেটে দেওয়া হয়নি। এটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। হচ্ছে দেখার জিনিস, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওনার স্মৃতিসৌধ। চলো দেখাচ্ছি। মহাকবি কীর্তিবাসের আবির্ভাব 1440 খ্রিস্টাব্দ মাঘ মাস, শ্রী পঞ্চমী রবিবার। হচ্ছে কীর্তিবাস কূপ, যেটা 1320 খ্রিস্টাব্দে হয়েছে, তো দেখাচ্ছি। তার আগে হচ্ছে ওনার একটা মূর্তি, সাথে অন্যান্য দেবতারাও আছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো দেখে, পিছনের ঝাঁটা করে রেখে দিয়েছে, এটাতে একটু মনটা খারাপ লাগলো। এটা করাটা উচিত না, যেহেতু উনি একজন এত বড় মহাকবি ছিলেন, তো সেটা একটু খেয়াল রাখা উচিত। আচ্ছা, এই হচ্ছে সেই কূপ। স্থানীয়দের কাছ থেকে শুনলাম এই কূপটা কিন্তু 600 বছরেরও বেশি পুরনো, এবং এটা কিন্তু এখনো এর জল শুকায় না। দেখো তোমরা, এখনো কিন্তু অল্প জল আছে। এই হচ্ছে সেই কূপ, এখানে লেখাই রয়েছে এই পবিত্র স্থানে হচ্ছে উনি কিন্তু এই কূপটা খনন করেন। আমাদের দায়িত্ব যেটাকে রক্ষা করার। আচ্ছা, কূপটা দেখা হলো। তো তোমরা দেখলে, আচ্ছা যেটা আমি খুব এতটা নস্টালজিয়া ফিল করছি, মানে যখন আগে ছোটোবেলায় স্কুলে পড়তাম, তখন এই যে চিপসগুলো যেগুলো আমরা আঙুলে লাগিয়ে কিন্তু খেতাম, সেটা এখানে দেখে এতদিন পরে এতটা নস্টালজিয়া ফিল করছি, এই জন্য কিনলাম, কারণ ছোটোবেলায় এটা আমরা খেতাম। আর হচ্ছে কটকুটি ভাজা, এখন প্রায় আমাদের খাওয়াই হয় না, স্কুলের সামনে এসে এখানে বিক্রি হচ্ছে বলে একটু কিনলাম, কারণ অনেকদিন খাই না। মানে মনে হচ্ছে যেন আবার স্কুলে পড়ি, মানে তোমরা বুঝতে পারছো মনে ফিলটা, মানে ভেতরটা কী হচ্ছে এটা তোমাদের বোঝাতে চাইছি। এই যে সে বট গাছ আমার পিছনে, যেটা একটু আগে তোমাদের দেখালাম, এইখানেই বসেই কিন্তু উনি রামায়ণ রচনা করেছিলেন, মানে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ প্লাস ভাবানুবাদ করেছিলেন। তো এই কীর্তিবাস ওঝা, যিনি এখানে অবশ্যই তো থাকতেন, কিন্তু উনি পড়াশোনা করার জন্য এবং ওনার জ্ঞান লাভ করার জন্য উত্তরবঙ্গে গেছিলেন, গঙ্গা পার হয়ে। এই পাশেই হচ্ছে গঙ্গা রয়েছে, আমরা যাব। তো এই গঙ্গা পার হয়ে উনি 12 বছর উত্তরবঙ্গে ছিলেন, এবং ওখান থেকে তিনি কিন্তু জ্ঞান লাভ করে এসেছিলেন। যখন উনি জ্ঞান লাভ করে আসেন, ওনার যখন জ্ঞান লাভ করা হয়ে যায়, তো উনি
চেয়েছিলেন যে রাজ পণ্ডিত হব। তো তিনি যখন উত্তরবঙ্গ থেকে এসেছেন, উত্তরবঙ্গ থেকে জ্ঞান লাভ করার পরে তিনি গৌড়ের রাজা গৌড়েশ্বর, ওনার কাছে তিনি আমার মনের ভাব বলেছিলেন যে উনি রাজ পণ্ডিত হবে, এটা তার ইচ্ছা ছিল। তো এই গৌড়ের রাজা গৌড়েশ্বর তিনি তখন ওনাকে বলেছিলেন যে এই রামায়ণটা সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করতে। তো আমাদের মতন এখনকার সময় তো তখন খাতা লেখার পেন বা পেন্সিল তো এসব কিছু ছিল না, তখন উনি পুঁথিতে করেছিলেন। আগেকার দিনের পুঁথি নিম কাঠের হয়, সবাই জানি আমরা, সেই পুঁথিতে উনি ওটা কিন্তু লিখেছিলেন। সংস্কৃতর রামায়ণ থেকে বাংলা রামায়ণ যেটা অনুবাদ করা হয়েছিল একটু আলাদা, কাহিনী সেম কিন্তু সামান্য একটু আলাদা। উনি যখন অনুবাদ করার সময় একটু চেঞ্জ করেছিলেন। তো এই গৌড়ের রাজা ওনাকে কিছু পারিশ্রমিকও দিয়েছিলেন সেই সময়কালে, কারণ খরচা তো তখন খুবই হতো। কারণ এই পুঁথি তৈরি করে লেখা এবং কালি, তো সেই সময় তিনি ওনাকে পারিশ্রমিক দিয়েছিলেন যতটুকু আমি জানি। যদি আমি ভুল হই তোমরা কিন্তু একটু নিচে কমেন্ট করে জানিয়ে দিও যে আমি ভুল কিছু বলছি কিনা, বা একটু সংশোধন করে দিও, তাহলে অ্যাকচুয়াল সত্যটা কিন্তু আমার জানা হবে। কারণ ইতিহাস সম্পর্কে আমরা অবগত সবাই আছি, কিন্তু অনেক দিন চর্চা না থাকার জন্য কিন্তু একটু ভুলেও যেতে পারি। তো এই বাংলায় রামায়ণ অনুবাদ করার পর সেটা হচ্ছে ছাপা হয়েছিল। তো তখনকার সময় তো আমাদের ছাপাখানা ছিল না। তো প্রথম যে ছাপাখানাটা হয়েছিল সেটা আমাদের বাংলায় শ্রীরামপুর মিশন প্রেস, সেখানে প্রথম ছাপাখানা হয়। তো এই ছাপাখানাতে উইলিয়াম কেরি যিনি ছিলেন, তার প্রচেষ্টায় এই রামায়ণটা ছাপা হয়েছিল, 5 খণ্ডে ছাপা হয়েছিল। তো এরপরে যাব হচ্ছে ওখানে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে যাব পাশেই। তারপর গঙ্গার ঘাট রয়েছে, যে ঘাটে উনি স্নান করতেন, যে ঘাট থেকে উনি পার হয়ে উত্তরবঙ্গে গেছিলেন, সে ঘাটে যাব। চলুন যাওয়া যাক, তোমাদের দেখাই। প্রচণ্ড রোদ, চশমাটা জয় নিয়েছে। তো এই জায়গাটা হচ্ছে গঙ্গার ঘাট। তো এই ঘাটটা নতুন করে বানানো হয়েছে। এই ঘাট পার করেই উত্তরবঙ্গে কৃত্তিবাস ওঝা মহাকবি উনি গেছিলেন পড়াশোনা করার জন্য। পিছনে দেখাচ্ছি, এই জায়গাটা পরে বানানো হয়েছে। এখানে নৌকা চলে পারাপার করার জন্য। আর এই পিছনে এই জায়গাটা দেখছো, এখানে বাৎসরিক কাজ, কেউ শ্রাদ্ধ শান্তি কাজ টাজ করার জন্য গঙ্গা ঘাটে এই পাশটা এটাই করা হয়েছে। এই সেই ঘাট, যে ঘাটে উনি স্নান করতে আসতেন। নৌকা রয়েছে। আচ্ছা, নদীর ওপারটা হুগলি না? আমি বলতে পারবো না, দাদা বলতে পারবো। দাদা ওই পারটা কি আছে? হুগলি ওই পারটা তো? ওই পার, নদীর ওপারটা হচ্ছে হুগলি। এই হচ্ছে ঘাটটা। আচ্ছা, আমরা এসেছি হচ্ছে শ্রী হরিদাস স্মৃতি রক্ষা কমিটিতে। এর একটা ছোট কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এই হরিদাস যখন গঙ্গায় ভেসে যাচ্ছিলেন, তখন শ্রী চৈতন্যদেব উনি কিন্তু ওনাকে বাঁচিয়েছিলেন। এবং যেভাবে গঙ্গা থেকে উনি তুলেছিলেন, ঠিক সেভাবেই মূর্তিটা কিন্তু এখানে করা হয়েছে। দেখো, এখন মন্দির বন্ধ আছে, এখন ঢোকা যাবে না, মানে দেখা যাবে। যদি মুক্ত হস্ত দান করতে চান করতে পারেন। ভেতরটা খুবই সুন্দর। কেমন লাগলো? ভালো, জায়গাটা ভালো, একটা ধার্মিক জায়গা, একটা ঠাকুরের মন্দির। ইতিহাসটা যেটা শুনলাম, আগে আমি জানতাম না,
ইতিহাসটা যেটা মানে শুনলাম, ওখানে ওই হরিদাস যখন জলে ভেসে যাচ্ছিলেন তখন শ্রী চৈতন্যদেব ওনাকে যেভাবে তুলে নিয়ে এসেছিলেন গঙ্গা থেকে, সেটাই ওখানে কিন্তু করা হয়েছে। এটা হচ্ছে কাহিনী, অতটা জানি না। মায়ের কি সুন্দর মায়ের মূর্তিটা, দেখার মতন কি সুন্দর মূর্তিটা, ছোটোর মধ্যে। মায়ের মূর্তিটা খুব সৌন্দর্য। তো চাকদা থেকে, মানে চাকদার বিরিয়ানি প্লাজা থেকে বিরিয়ানি খেয়ে বেরোলাম জাস্ট, কারণ দুপুরে লাঞ্চ করা হয়নি, যেহেতু চাকদার উপর দিয়ে ফিরছি ভাবলাম বিরিয়ানির প্লাজা থেকে একটু বিরিয়ানি খেয়েই যাই। তো দুটো বিরিয়ানি নিয়েছিলাম, জয় খেয়েছিল চিকেন বিরিয়ানি, আমি খেয়েছি মাটন, চিকেন 230, মাটন 330 আর একটা জল। টোটাল 580 টাকা খরচা হলো। ভিডিওটা আর লেন্থ করছি না, বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো সবার সাথে। আর কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারবো না যে ভিডিওটা কেমন লাগছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি আমি বলে থাকি তাহলে নিচে কমেন্ট করে একটু রেকটিফাই করে দিবে আমাকে যে এটা আমি ভুল বলেছি। হয়তো সব কিছু আমি ঠিক বলিনি, হতে পারে এরকম। তো বাই, রাখছি, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে। চেষ্টা করছি একটা ভালো ব্লগ দেওয়ার এরপরে।